সুনামগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, নিরাপত্তা জোরদার। ঝিনাইদহে ৩ জনকে হত্যার দায় স্বীকার করে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর বার্তা। মামলা হয়নি এখনও, তদন্তে নেমেছে পুলিশ। 3টি ডেড বডি পাওয়া গেছে, আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভার থেকে গ্রেপ্তার 3, দেশীয় অস্ত্র ও নগদ টাকা জব্দ। লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল যেন তেলাপোকার রাজ্য, ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ রোগী, চিকিৎসক, জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। আমন্ত্রণ সংবাদ সারা দেশের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগ ও বিএনপি, এতে আহত হয়েছে অর্ধশতাধিক। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হালের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এরই জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, সংঘর্ষের পরে এলাকায় এখন কি অবস্থা? শান্তিগঞ্জে পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা ঘটেছে। মূলত সংঘর্ষটির শুরু হচ্ছে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে। সেই নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অংশ নিয়েছিলেন এবং পূর্ব শান্তিগঞ্জ উপজেলার মানুষ সেই মন্ত্রীর ছেলের পক্ষে কাজ করেছেন। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার এক পক্ষের লোক অভিযোগ করেছেন যে বিএনপির পক্ষে যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে সাদাত মান্নানের পক্ষে কাজ না করায় স্থানীয় আওয়ামী লীগ সহসভাপতি সুফি মিয়ার সাথে দীর্ঘদিন ধরেই তাদের বিরোধ চলছিল। তো গতকালকে স্থানীয় একটি অনুষ্ঠান ছিল, ঐতিহ্য যেটি গ্রামের সিন্নি, সেই সিন্নিকে কেন্দ্র করে গতকালকে সেই বিরোধটা শত্রুতায় পরিণত হয় এবং কালকে থেকেই তাদের মধ্যে উত্তেজনা কাজ করে এবং আজকে সকালে পূর্ব ঘোষণা দিয়ে তারা যে মাঠটি আছে, খেলার মাঠ, সেই খেলার মাঠে তারা জড়ো হয় এবং দুপক্ষ সংঘর্ষের মধ্যে সৃষ্টি হয় এবং দুপক্ষেরই অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। স্থানীয়রা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সুনামগঞ্জ জেলা সদর কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানিয়েছে যে তাদের পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণেই আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দীর্ঘ 16 বছর পর যশোরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন। সকাল 10:30টায় যশোরের স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সম্মেলনের তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবর জানাবেন। তিনি সম্মেলনে উদ্বোধন করে প্রায় 1টার দিকে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন।
একটি কথা বিষয় জানিয়ে রাখি যে 16 বছর পর যে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা এক ধরনের উজ্জীবিত হয়েছে। তারা সকাল থেকে মিছিল সহকারে এখানকার যে 1616 যে ভোটার আছে 8 উপজেলার, তারা ডেলিগেটরা তারা এখান থেকে উপস্থিত আছে। এই সম্মেলনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতর সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতা, এছাড়া 7 জনের যে কাউন্সিলর ভোট সেটা অনুষ্ঠিত হবে বেলা 2টা থেকে বিকাল 5টা। জাহিদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজমায়েতে অংশ নেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করে বার্তা দিয়েছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী। হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনও আটক হয়নি কেউ। এর আগে শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত 8টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। ফলে পুলিশ গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন। অন্যজন কুষ্টিয়া জেলার বাসিন্দা রাইসুল ইসলাম। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। 3টা আলাদা আলাদা ভাবে পড়ে আছে এবং প্রত্যেকেই মাথায় গুলি করে। এ বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম আনসারি। নাসিম, চরমপন্থী সংগঠনের হত্যার দায় স্বীকারের বিষয়ে পুলিশ কি বলছে? দেবাশিস, গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিন ঝিনাইদহ মোটামুটি এই ধরনের ঘটনার দিক থেকে শান্ত ছিল, তবে এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সেই সাথে খুদে বার্তা যেটি বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে এই 3টি হত্যাকাণ্ডের পেছনে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং যেগুলো হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা জনযুদ্ধ, তাদের পক্ষ থেকে যে ধরনের দাবি করা হয়েছে যে এই হত্যাকাণ্ডর ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্কই ছড়িয়ে পড়েছে এবং এটা 90-এর দশকে বা 2005 সাল পর্যন্ত কিন্তু ঝিনাইদহে কিন্তু এই ধরনের বা আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো আছে কুষ্টিয়া, এমনকি চুয়াডাঙ্গা, যশোর, এই এলাকাতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো। বিভিন্ন সময় বড় বড় কিছু কিলিং মিশন হতো, সেখানে 5 মার্ডার আছে, 7 মার্ডার আছে, সেরকমই 3 মার্ডার কিন্তু এই ঝিনাইদহে কিন্তু গতকাল রাতে সংঘটিত হয়েছে এবং দাবির প্রেক্ষিতে পুলিশ কাজ করছে। পুলিশের দাবি হচ্ছে পুলিশ কাজ করছে এবং এই ধরনের বার্তাটি কেন দেওয়া হয়েছে, কার মাধ্যমে ছড়ানো হয়েছে সে ব্যাপারেও কিন্তু পুলিশ কাজ করতেছে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এখানে আরও কিছু জিনিসে তারা কাজ করছে। এখানে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব ছিল কিনা, প্রতিপক্ষের কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা বা এলাকা ভিত্তিক কোনো সামাজিক দ্বন্দ্ব ছিল কিনা, সব বিষয় নিয়ে পুলিশ কাজ করছে, পুলিশের দাবি। দেবাশিস, ধন্যবাদ নাসিম। উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। সকালে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গতকাল বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের গ্যান্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আন্তজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রী বেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন এক ভুক্তভোগী।
স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের, আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরূপটি আমরা জানতে পেরেছি। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাস চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত কমপক্ষে 10 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় হয় দুর্ঘটনা। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। পরে গাছের সাথে ধাক্কা খায় বাসটি। এতে আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার সহ 12 জন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান সুব্রত ও আরিফ হোসেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোহাগ পরিবহনের পিছনে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসতেছিল, তো সোহাগ পরিবহন সাম্পানির ভিতরে ঢুকতেছিল ডাইনে। এই গাড়ির ড্রাইভার বা যারা চালাচ্ছিল এটা ভালো খেয়াল করে নেই, এটা ওই সোহাগের পিছনে লেগে যায় এই দুর্ঘটনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল যেন তেলাপোকার রাজ্য। ওয়ার্ডের বিছানা থেকে দেয়াল সবখানেই বেঁধেছে বাসা, সাথে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, বাড়ছে ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাড়তি রোগীর চাপসহ জনবল সংকটে তারা হিমশিম খাচ্ছেন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল দেখতে চাই ছুটে চলা এই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল দেখতে চাই ছুটে চলা এই তেলাপোকার গন্তব্য গিয়ে থামলো ওয়ার্ডের বিছানার চাদরের নিচে। সেখানে রীতিমতো তেলাপোকার রাজ্য, যেন হাসপাতাল নয় তেলাপোকা উৎপাদনের কারখানা। 250 শয্যার এই হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে এমন চিত্র। দেয়ালে দেয়ালেও বাসা বেঁধেছে তেলাপোকা। চাদর, খাবার, থালা বাসন থেকে মেঝে সবখানেই রাজত্ব। এরই মধ্যে বেশ কয়েকজন রোগী ও স্বজনরা কামড় খেয়েছেন, ছেড়েছেন হাসপাতালও। তেলাপোকা প্রচুর আছে। রাত্রে একটু পাউরুটি রাখলে, বিস্কুট রাখলে, কোনো কিছু রাখলে তেলাপোকা দিয়ে ভর্তি হয়ে যায়। তেলাপোকার অত্যাচার থাকা যায় না তো, এখনো তো ওখানে ওই যে তেলাপোকা গুলো আছে, ওইটা ভিডিও করলেই তো হয়। তেলাপোকা খাবারে, বিছানায়, শরীরের উপরে, সব জায়গায় তেলাপোকা ছিল। শুধু তেলাপোকাই বাসা বাঁধেনি, হাসপাতাল জুড়েই নোংরা পরিবেশ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা, পানের পিক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ব্যবহার অনুপযোগী টয়লেট, ভেতরে নেই বিদ্যুৎ ও লকের ব্যবস্থা। অতিষ্ঠ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। এখানে খুব নোংরা পরিবেশ, তেলাপোকা, দুর্গন্ধ আছে। রোগীর সাথে থাকতে গেলে এগুলো এখানে খাইতে লাগে। আমরা হাসপাতালে মানুষ সবাই এসে সুস্থ হতে, কিন্তু এখানে সুস্থতা তো কিছুই দেখতেছি না। মানুষও সচেতন না, আর যত মানুষ ভর্তি হয় এই হিসাবে আমাদের টয়লেটের ব্যবস্থা নেই। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, ধারণ ক্ষমতার চেয়েও প্রতিদিন দ্বিগুণ রোগীর চাপ, সাথে জনবল সংকটে বেড়েছে সমস্যা। তাই পরিচ্ছন্নতার বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরিষ্কার তো রোগীর লোকে করে, আমরা তো আর ওয়ার্ডের মধ্যে যাই অপরিষ্কার করি না। এক এক সময় এক একটা রোগী আসে, ওনারা অপরিষ্কার করলে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে হচ্ছে পরিষ্কার। আমাদের সবসময় 550 থেকে 600 রোগী ভর্তি থাকে। সেই তুলনায় আমাদের হাসপাতালের যে অবকাঠামো, এটা নোংরা বা অপরিষ্কার হওয়ার প্রবণতাও বেশি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ সর্বমোট 244টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য রয়েছে 74টি। গত 6 মাস থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বাজেট পাচ্ছি না। তবে সদরেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাজেটটা এখানে কর্মী রয়েছে আউটসোর্সিং এ, তারা কাজ করছে। কিন্তু সদরে যেহেতু প্রায় 3 গুণ 4 গুণ রোগী থাকে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা একটু কঠিন হয়ে যায়। 1987 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। 250 শয্যায় উন্নীত হয় 2020 সালে। ঠাকুরগাঁও ছাড়াও চিকিৎসা নিতে আসেন আশপাশের জেলার রোগীরাও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। চট্টগ্রামে রান ফর বেটার বাংলাদেশ স্লোগানে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটার ম্যারাথন। ভোরে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ক্যাফে 24-এর সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন। সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষ সহ প্রায় 1300 জন দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেন। 14 বছর থেকে 50 বছর বয়সী মানুষজন এই ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। শরীর ও মনকে সতেজ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেছেন ম্যারাথনে অংশগ্রহণ করা দৌড়বিদরা। শেষে 25 জন দৌড়বিদকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার দেন প্রধান অতিথি। প্রথমবারের মতো আসলে আমি 10 কিলোমিটার দৌড়েছি
আমার বাড়ি হচ্ছে ফটিকছড়িতে। খুবই ভালো লাগছে আসলে, মাদককে না বলি, আমরা স্পোর্টসকে হ্যাঁ বলি। আমরা সাধারণত ইন্টারনেটে বেশি আসক্ত থাকি, এর থেকে আমরা এই সকল ইভেন্টে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। সারা দেশব্যাপী ম্যারাথন দৌড়কে আরও জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী এবং 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং অর্থায়নে অত্যন্ত যৌক্তিকভাবেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।